হ্যালো স্টুডেন্টস, ইলেকট্রনিক্স টেকনোলজির ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা ইতিমধ্যে 4টি অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 5 পড়ব। তো চ্যাপ্টার 5-এ দেখো আমরা কি জানবো, আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং অফ দ্য ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলার। আজকে থেকে আমরা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংটা সম্পর্কে জানবো, এটা সম্পর্কে ধারণা নিব। তো চলো দেখি কি আছে আমাদের আজকে বিষয়বস্তু পড়ার। 5.1 হচ্ছে ডিফাইন, সংজ্ঞায়িত করব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলার, লিঙ্কার, আইডিই। 5.2-তে মেনশন দ্য ফিল্ড অফ অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন, এটা অলরেডি আমরা গত ক্লাসে শিখে ফেলছি। 5.3 describe the commonly used assembler directive. 5.4 mention the step to create and execute assembly language program, একটা assembly language program কিভাবে তৈরি করব এবং কিভাবে এক্সিকিউট করব। 5.5 identify the files in assembly language program, assembly language প্রোগ্রামে কি কি ফাইল থাকে সেগুলো সম্পর্কে আমরা জানব। 5.6 explain the step by step action of the 8051 upon applying power, অর্থাৎ একটা মাইক্রোকন্ট্রোলারে বিদ্যুৎ প্রদান করার পরে সেটার কি অবস্থা হয় সেটা আমরা জানব। তারপরে 5.7 রাইট সিম্পল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ফর 8051, অর্থাৎ 8051-এর জন্য আমরা কি করব, একটা সিম্পল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা লিখে দেখব আর কি কেমন। তো চলো শুরু করি। প্রথমেই দেখো 5.1 ডিফাইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো দেখো কি লিখছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটার প্রোগ্রামিংয়ের মধ্যম স্তরের একটি ভাষা। এই ভাষায় মানুষের বোধগম্য কিছু শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়, অর্থাৎ এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। কেমন, তোমরা অলরেডি প্রোগ্রামিং চতুর্থ পর্ব থেকে শুরু করেছো, তোমরা যে প্রোগ্রামিংটা পড়ছো পাইথন, সেটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেখানে ল্যাঙ্গুয়েজগুলো মোটামুটি মানুষ বুঝতে পারে। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজও তোমরা জেনেছো, সেটা হচ্ছে কি কোড, সেই কোডগুলো আমরা সহজে বুঝতে পারি না, কিন্তু কম্পিউটার বুঝতে পারে। আর আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মিড লেভেল, এটার ভাষাগুলো একটু বোঝা যাবে যদি তুমি একটু পড়াশোনা করো, তাহলে তুমি একটু বুঝতে পারবা। যেমন এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে অ্যাড A80। তো এটা কি, অ্যাড দিয়ে কি আমরা বুঝি, সাধারণত বুঝি অ্যাডিশন, তাই না, যোগ করা। তার মানে হ্যাঁ, এটা কি করবে, যোগ করবে, দুইটা তথ্য যোগ করবে। কার সাথে, 80 একটা রেজিস্টার, তোমরা অলরেডি জানো রেজিস্টার ব্যাংকের একটা অংশ। 80 সাথে এ মানে অ্যাকুমুলেটর, দুইটা তথ্য একসাথে যোগ করবে। আচ্ছা, তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সিম্পল, এটা একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে আছে হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার হলো একটা কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যার মাধ্যমে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন কোড বা কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে দেয়। সিম্পল মানে ওই যে অ্যাসেম্বলি ভাষায় যেটা আমরা লিখবো, এটা তো কম্পিউটার বুঝবে না, কম্পিউটার বুঝতে হলে তার ভাষায় দিতে হবে। তো কম্পিউটারের ভাষাটা কোনটা, কম্পিউটারের ভাষাটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন কোড, হ্যাক্সা কোড। তাহলে সেটাকে আমাকে রূপান্তর করতে হবে। আমি অ্যাসেম্বলার এই ধরনের একটা সফটওয়্যার, যে সফটওয়্যারে কী করব, আমি যে এই ধরনের কি আমি অর্ধেক বুঝি এই ধরনের কিছু শব্দ, এগুলোর কি পরিবর্তে এটা কি অপ কোড বলছিলাম এর আগের ক্লাসে আমরা, এটা হচ্ছে অপ কোড। তাহলে অপ কোডের একটা অপারেশন কোড, অপারেশনে এটা একটা কোড আছে, এই কোডটাকেও রিপ্লেস করে দিবে। এই সফটওয়্যারটায় অ্যাডের পরিবর্তে যেই কোড হবে সেই কোডটা রিপ্লেস করে দেবে, এটাই অ্যাসেম্বলারের কাজ। তো অ্যাসেম্বলার একটা সিম্পল একটা সফটওয়্যার। কেমন, তারপরে দেখো এখানে কি আছে, লিঙ্কার। তো লিঙ্কার হলো একটি কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যার মাধ্যমে একটি প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় সকল ফাইলসমূহকে একত্রীকরণ করে অবজেক্ট ফাইলে রূপান্তর করা হয়। এটাও একটা সফটওয়্যার, ওই যে অ্যাসেম্বলার যেটা দেখলাম সফটওয়্যার, ওর মতো লিঙ্কারটাও একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের কাজ হচ্ছে অনেকগুলো ফাইলকে একত্রীকরণ করা। আমরা যেটাতে প্রোগ্রাম করবো সেটাকে বলা হয় সোর্স ফাইল। তো শুধু সোর্স ফাইল দিয়ে কাজ হয় না, ওই যে সোর্স ফাইলে যে কোডগুলো আমরা লিখবো সেই কোডগুলোকে অনুবাদ করার জন্য আরও কিছু ফাইল লাগে। তাহলে এগুলোকে একত্রীকরণের কাজটা করে হচ্ছে লিঙ্কার একটা সফটওয়্যার। আচ্ছা, তারপরে দেখো আইডিই কি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইডিই। তো এটি কোনো প্রোগ্রাম তৈরি করার জন্য প্রয়োজনীয় সকল কম্পিউটারের
প্রোগ্রাম সফটওয়্যার যা আছে, কোড এডিটর, লিঙ্কার, অ্যাসেম্বলার, ডিবাগার, সিমুলেটর সব একত্রে একটা সফটওয়্যার তৈরি করে দেওয়া হয়। অর্থাৎ এর আগে আমরা যেটা দেখলাম যে আমাদের এক জায়গায় কোড লিখতে হবে, আবার সেটাকে কি অ্যাসেম্বলার সফটওয়্যার দিয়ে অ্যাসেম্বলি করতে হবে, আবার লিঙ্কারের মাধ্যমে লিঙ্কিং করতে হবে। তাহলে এই যে ব্যাপারগুলো, অনেকগুলো সফটওয়্যার আসলে লাগতেছে আমাদের বিভিন্ন স্টেজে। তাহলে সবগুলো সফটওয়্যারকে যদি আমরা একত্রীকরণ করি, একটা সফটওয়্যারে রূপান্তর করি, তখন সেটাকে বলতেছে আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। যেমন তোমরা কোড ব্লকস নিয়ে অনেকে কাজ করছো, তাহলে কোড ব্লকস একটা আইডিই, এটার মধ্যে সব ধরনের কোড লেখা যায় এবং যত ধরনের টুল আছে সব সফটওয়্যারের মধ্যে বিদ্যমান আছে, সেজন্য এটাকে বলে আইডিই। আর 5.2 সম্পর্কে অলরেডি তোমরা জেনেছো। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। যেমন এখানে কি ইনস্ট্রাকশন না, গত ক্লাসে আমার এটা সম্পূর্ণটা এটা কভার করা আছে। একটা ইনস্ট্রাকশনে 4টা অংশ থাকে। ম্যান্ডেটরি লেভেল হচ্ছে এখানে অপকোড, আর অপারেন্ট থাকতেও পারে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, সেটা বলে দিছি। কমা দিয়ে কি কমেন্ট লিখতে হয়। তাহলে এই টপিকটা আমি কিন্তু গত ক্লাসে কভার করে ফেলছি। তোমরা যদি কেউ মিস করে থাকো তাহলে সেটা তোমরা দেখবা, আশা করি এটা সম্পূর্ণটা বুঝতে পারবা। এবার আসো 5.3তে কি বলা আছে, কিছু বহুল ব্যবহৃত অ্যাসেম্বলার ডিরেক্টিভের তালিকা। হ্যাঁ, অ্যাসেম্বলার ডিরেক্টিভ কি? অ্যাসেম্বলার ডিরেক্টিভ হচ্ছে ওই যে অ্যাসেম্বলি ভাষায় যে আমরা প্রোগ্রামগুলো লিখব, তো ওখানে যে ইনস্ট্রাকশনগুলো দিব সেই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে অ্যাসেম্বলার সফটওয়্যারদের রূপান্তর করে প্রসেসরের জন্য দিব, তাই তো? তো এছাড়াও আমি যে সফটওয়্যার ব্যবহার করে প্রোগ্রামটা লিখব সেই সফটওয়্যারকে কিছু নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়ে। তাহলে এগুলো কিন্তু কম্পিউটারের নির্দেশনা না, মানে প্রসেসরের নির্দেশনা না। প্রসেসরের নির্দেশনা তো আছেই, সেটা আমরা অলরেডি যে গত অধ্যায়ে আমরা দেখছি ইনস্ট্রাকশনের লিস্ট, সেখানে কিন্তু এগুলো নাই। এখানে যেগুলো দেখতেছো তোমরা, এগুলো কিন্তু সেই তোমাদের বইতে নাই, ইনস্ট্রাকশন লিস্টে নাই। কিন্তু এগুলা হচ্ছে যেই সফটওয়্যার আমরা লিখবো ওই সফটওয়্যারকে কিছু নির্দিষ্ট কাজ করার জন্য যে ইনস্ট্রাকশন, সেগুলো হচ্ছে অ্যাসেম্বলার ডিরেক্টিভ। কেমন? অ্যাসেম্বলারকে ডিরেকশন দেওয়ার জন্য কিছু মানে ব্যবহৃত কিছু কোড আর কি, এগুলো সংক্ষিপ্ত রূপ। কেমন? তাহলে চলো প্রথমে দেখি এখানে কি আছে। ওআরজি দিয়ে বোঝা যাচ্ছে অরিজিন, অর্থাৎ প্রোগ্রাম মেমোরির নির্দিষ্ট লোকেশন হতে কোড সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। আমরা যে প্রোগ্রাম মেমোরি পড়ছি, প্রোগ্রাম মেমোরিতে আমরা কোড লিখে কোডটা সেভ করব। ওকে, ফাইন। তাহলে প্রোগ্রাম মেমোরি তো অনেক বড়, 4 কিলোবাইটের প্রোগ্রাম মেমোরি। তাহলে তুমি সেই মানে তোমার যে প্রোগ্রামটা সেটা মনে করো 1 কিলোবাইট, তাহলে তোমার কোডটা কোথায় সেভ হবে? সেটা কি একদম প্রথম থেকে শুরু হবে সেভ হওয়া, নাকি মনে করো যে 10 বাইট পর থেকে শুরু হবে, নাকি 100 বাইট পর থেকে শুরু হবে? সেটা তুমি ডিফাইন করার জন্য এটা ইউজ করবে, এই ডিরেক্টিভ ওআরজি। যে যখন প্রোগ্রাম লিখবো তখন ব্যাপারগুলো তোমার জন্য কি আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আছে কি এন্ড হচ্ছে তুমি যে প্রোগ্রামটা লিখবা সেই প্রোগ্রামের শেষ লাইন, এটা এই ডিরেক্টিভটা ইউজ করতে হয়। তাহলে অ্যাসেম্বলার কি বুঝবে যে আমার প্রোগ্রামটা শেষ হয়েছে, আমার অ্যাসেম্বলি যে সে যে রূপান্তর করবে তার রূপান্তরটা এই কোডটা পাওয়ার পরে সে অফ করে দিবে, সে বুঝবে যে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। এখানে আছে দেখো ইকিউ, এটা হচ্ছে ইকুইট। প্রোগ্রামের মাঝে কোনো একটা কনস্ট্যান্ট ডিফাইন করার জন্য ব্যবহার করা হয়। মনে করো যে তুমি যে কোনো একটা ভ্যালু, মনে করো পাই নিয়ে কাজ করবে, তাহলে পাইয়ের মানটা কনস্ট্যান্ট 3.1416, তাহলে সেটাকে সেভ করে রাখার জন্য তুমি কি একটা কনস্ট্যান্ট তৈরি করে রাখতে পারো, পাই লিখে তার ভ্যালুটা দিয়ে দিতে পারো। তো এই ধরনের কাজ করার জন্য, কনস্ট্যান্ট তৈরি করার জন্য এই ইকিউ এই ডিরেক্টিভটা ব্যবহার করা হয়। তারপর আছে দেখো ডিফাইন বাইট। আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল আছে, এগুলো আসলে প্রোগ্রামিং সি পড়ে আসলে এই জিনিসটা অনেক ইজি হয়। তো প্রোগ্রামিং সিটা তোমাদের সিলেবাসে নাই, এখন উঠাই দিয়েছে, তো সেজন্য হয়তো বুঝতে একটু কষ্ট হবে। একটা প্রোগ্রামিং সির সাথে সম্পর্ক হচ্ছে ক্যারেক্টার। প্রোগ্রামিং সিতে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল আছে। তাহলে 1 বাইট তথ্য মানে সেভ করার জন্য যে ভেরিয়েবলটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ডিফাইন বাইট। ডিবি দিয়ে একটা নাম দিয়ে আমরা একটা ভেরিয়েবল তৈরি করতে পারবো যার মধ্যে কি 1 বাইটের তথ্য সংরক্ষণ করে রাখা যাবে। তারপরে দেখো আছে ডিফাইন ওয়ার্ড। তো ডিফাইন ওয়ার্ড এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে হচ্ছে একটা ওয়ার্ড ডিফাইন করতে পারবো। ওয়ার্ড মানে হচ্ছে 2 বাইট, 2 বাইটের ভেরিয়েবল। 16 বিটের কোনো তথ্য যদি আমি সংরক্ষণ করতে চাই তাহলে আমার কি পড়বে? একটা ওয়ার্ডের প্রয়োজন পড়বে। তাহলে সেই ওয়ার্ডটা তৈরি করার জন্য, ডিফাইন করার জন্য আমার হচ্ছে এই ডিরেক্টিভ ইউজ করতে হবে। তারপরে দেখো এটা টাইটেল তো
শিরোনাম, অর্থাৎ প্রোগ্রামের প্রথমে তুমি টাইটেল লিখে ওই প্রোগ্রামের নামটা দিয়ে দিতে পারো যে এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা দিয়ে কী কাজ হবে, সেই টাইটেলটা লেখার জন্য হচ্ছে এই টাইটেল ডিরেক্টিভটা ব্যবহার করা হয়। তো আমার মনে হয় বুঝতে পারছো। হ্যাঁ, সবাই সালাম জানাইছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। তো যতটুকু বলেছি এর মধ্যে কি আসলে তোমাদের কোনো কোশ্চেন আছে কি না? যদি থাকে তাহলে বলো, আমি চেষ্টা করবো একটু উত্তর দেওয়ার। আচ্ছা, সমস্যা নাই, তোমরা কমেন্টে কোশ্চেন করে রাখো। যদি আমি এরপরে আবার ব্যাক করব তখন তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, চলো এখন দেখি 5.4। 5.4 হচ্ছে অ্যাসেম্বলি ভাষা প্রোগ্রাম তৈরি এবং সম্পাদনের ধাপ। তো আসলে এগুলা তো থিওরিটিক্যালি বলতেছি, তো থিওরিটিক্যালি পড়ো, এগুলো তোমাদের রিসোর্স হিসেবে থাকলো। এই জিনিসগুলা যখন আমরা করব বা তোমরা যখন এই জিনিসগুলো নিয়ে কাজ করবে তখন কি হবে, তখন এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। আসলে এগুলো মুখস্থর কিছু না, এগুলো তো মাথায় ঢুকে যাবে। তারপরও পড়া দরকার, যেহেতু এটা টপিক আকারে আছে সেজন্য আমি এটা তোমাদের বলতেছি। 5.4 প্রথমে কি করতে হবে, আইডি ওপেন করে মাইক্রো কন্ট্রোলার সিলেক্ট পূর্বক একটি নতুন প্রজেক্ট তৈরি করতে হবে। ওই যে কোড ব্লকস নিয়ে যদি তোমরা কাজ করে থাকো তাহলে তো এটা বুঝতে পারতেছো যে তোমার সফটওয়্যারটা ওপেন করতে হবে, যে সফটওয়্যারে তুমি হচ্ছে প্রোগ্রামটা লিখতে চাও ওপেন করবা, সহজ কথা তাই না? তারপর প্রয়োজনীয় ইনিশিয়ালাইজেশন শেষে ইনফাইনাইট লুপের মাধ্যমে প্রধান প্রোগ্রাম লিখতে হবে। তো প্রয়োজনীয় ইনিশিয়ালাইজেশন, হ্যাঁ কথাটা অনেক কঠিন, যখন প্রোগ্রাম দেখবা তখন জিনিসটা সহজ হবে। ইনিশিয়ালাইজেশন মানে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে তো অনেকগুলো ফিচার আছে তাই না, এডিসি আছে, তারপরে হচ্ছে যদিও আমাদের এটাতে নাই, অন্যান্য সকল মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে বলতেছি জেনারেল, বিভিন্ন ধরনের টাইমার আছে তাই না, তারপরে সিরিয়াল কমিউনিকেশন চ্যানেল আছে। তাহলে এইগুলোকে কি সেট আপের ব্যাপার আছে, সেটাকেই বলে ইংরেজিতে ইনিশিয়ালাইজেশন। তাহলে ইনিশিয়ালাইজেশন করার জন্য আমার কি লাগবে, একটা কিছু কোড লিখতে হবে, সেই কোডটা লিখবো, ইনিশিয়ালাইজেশন কোডটা লিখবো, এবং এরপর একটা ইনফাইনাইট লুপ তৈরি করব। ইনফাইনাইট লুপটা কি? ইনফাইনাইট লুপটা হচ্ছে এমন একটা লুপ যার ভিতরে প্রোগ্রামটা প্রতিনিয়ত চলতে থাকবে। এটা 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 কী হবে না, কখনো ক্লোজ হবে না, সেটাকে বলা হয় হচ্ছে ইনফাইনাইট লুপ। তোমরা প্রোগ্রামিং সি বা পাইথন হয়তো দেখবে ফল লুপকে ইনফাইনাইট করা যায় এবং ফাইনাইটও করা যায়, কতক্ষণ চলবে, 10 বার চলবে না 20 বার চলবে, নাকি এটা চলতেই থাকবে। তাহলে এই ধরনের একটা লুপ আমাকে তৈরি করতে হবে। আচ্ছা, তারপরে দেখো যে প্রোগ্রামটা আমরা লিখব সেই প্রোগ্রামটাকে এএসএম এক্সটেনশনে সেভ করে রাখবো। মানে ফাইলের নামটা যাই হোক তার শেষে ডট এএসএম, এটাকে বলে এক্সটেনশন। যেমন মনে করো যে আমরা যে ছবি ইউজ করি মোবাইলে, সেই ছবিগুলোর এক্সটেনশন কি হয়, জেপিইজি। তারপরে হচ্ছে তোমরা যে ভিডিও ইউজ করো সেটার এক্সটেনশন হয় MP4। কেমন? তাহলে এই ধরনের আমরা যে ফাইলটাতে প্রোগ্রাম লিখবো, যে সোর্স কোড, সেটা কী নামে সেভ করতে হবে, মানে যে নামেই সেভ করো সমস্যা নেই, কিন্তু ডট এএসএম লিখতে হবে। কেমন? আচ্ছা, তারপরে কি করব, অ্যাসেম্বলার বা কম্পাইলার ব্যবহার করে এএসএম ফাইল হতে অবজেক্ট ফাইল ডট ওবিজে ফাইল তৈরি করব। অর্থাৎ যেই কোডটা আমরা লিখলাম এএসএম ফাইল, সেটা থেকে কি তৈরি করব, অবজেক্ট কোড তৈরি করব ডট ওবিজে এবং ডট এলএসটি লিস্ট ফাইল, এই দুইটা ফাইল তৈরি করতে হবে আমাদের। আচ্ছা, টেনশনের কোনো কারণ নাই, অনেকে হয়তো ভয় পেয়ে যাচ্ছ, ভয়ের কোনো কারণ নেই, এগুলো অটোমেটিক হবে। আইডিতে সফটওয়্যারে এক ক্লিকে সব কাজ হয়ে যাবে। এগুলো হচ্ছে থিওরি। কেমন? থিওরিটা জানার প্রয়োজন, আমরা জানতেছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তারপরে কি, প্রোগ্রামে কোনো ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করে আবার অ্যাসেম্বলার বা কম্পাইলার ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি প্রোগ্রাম লিখতে গেলে ভুল হইতেই পারে, স্পেলিং মিস্টেক হইতে পারে। কেমন? লজিক্যাল কোনো মিস্টেক ধরতে পারবে না অ্যাসেম্বলার, স্পেলিং মিস্টেক ধরতে পারবে। তো সেটা হইলে তোমাকে দেখাই দেবে কোন লাইনে ভুল হয়েছে। তো সেই লাইনটাকে আবার কি করতে হবে, আমাদের ঠিক করে নিতে হবে। ঠিক করে আবার আমার কম্পাইলারে দিয়ে বা অ্যাসেম্বলারে দিয়ে এএসএম এবং অবজেক্ট ফাইল তৈরি করতে হবে। তারপরে সর্বশেষে কি করব, লিঙ্কার সফটওয়্যার ব্যবহার করে ওই অবজেক্ট ফাইল অ্যাবসলিউট মানে অবজেক্ট ফাইল ব্যবহার করে আরও যত ধরনের ফাইল দরকার পড়ে সেগুলো একসাথে যুক্ত করে কি করব, অ্যাবসলিউট ফাইল তৈরি করব, এবিএস ফাইল তৈরি করব। কেমন? এটা হচ্ছে ফাইনাল ফাইল, এবিএস ফাইল। আরও মানে আমাদের অবজেক্ট ফাইলের সাথে আরও যদি কোনো ফাইল থাকে এক্সট্রা, সেগুলো যোগ করে অ্যাবসলিউট ফাইল তৈরি করব।
তারপরে অ্যাসেম্বলার ফাইল থেকে প্রোগ্রাম মেমোরিতে রাইট উপযোগী হেক্সাডেসিমাল ফাইলে রূপান্তর করব। এটা হচ্ছে একদম ফাইনাল, যেটা হচ্ছে আমরা সরাসরি মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রাম মেমোরিতে ডাউনলোড করে দিতে পারবো। অর্থাৎ ওই যে 1010 প্যাটার্ন, কেমন 1010 এই ধরনের যে বাইনারি প্যাটার্ন, সেই প্যাটার্নে রূপান্তর করব। যদিও আমরা এই ফাইলটা হেক্সা ফাইলটা যদি খুলি তাহলে আমরা 10 দেখতে পাবো না, দেখতে পারবো হেক্সা কোডে, অর্থাৎ বাইনারি তথ্যটাই কি হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকবে। এটা আমরা পরবর্তীতে দেখব। কেমন? আচ্ছা, সর্বশেষ .hex ফাইলটি একটি চিপ বার্নার সফটওয়্যারের মাধ্যমে মাইক্রো কন্ট্রোলারে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, আমরা যেই কোডটা তৈরি করব, হেক্সা ফাইলটা তৈরি করব, এটা কিন্তু কি করতে হবে, মাইক্রো কন্ট্রোলারে তোমাকে যেই মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম মেমোরি রয়েছে সেটার ভিতরে এটা দিতে হবে। তো দেওয়ার জন্য কি আমাদের আলাদা কিন্তু একটা হার্ডওয়্যার লাগবে, একটা ডেডিকেটেড হার্ডওয়্যার লাগবে। ওটাকে বলা হয় চিপ বার্নার বা প্রোগ্রামার। সেটা আমাদের কম্পিউটারের ইউএসবি পোর্টে কানেক্ট করতে হবে, করে এই ফাইলটাকে ওই প্রোগ্রামের মধ্যে মাইক্রো কন্ট্রোলারটা রাখতে হবে, রাখার পরে এই ফাইলটা আমরা ডাউনলোড করে দিব। তো এই কাজগুলো টেনশনের কোনো কারণ নাই, এটা থিওরিটা তুমি জেনে রাখলা কোনটার উপরে কি হয়, যখন কাজ করবা তখন জিনিসগুলো তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। 5.5 অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রামের বিভিন্ন ফাইলের পরিচিতি। হ্যাঁ, এগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। এটা হচ্ছে একটা চার্ট আকারে আছে, কেমন, যে কোন ধাপে কোন ফাইলটা তৈরি হয় সেটা আমরা দেখব। তো এখানে দেখো এডিটর প্রোগ্রাম, অর্থাৎ যেখানে আমরা কোড লিখব, যে উইন্ডোতে আমরা কোডটা লিখবো সেটাকে বলতেছে এডিটর প্রোগ্রাম। তো এডিটর প্রোগ্রামে যে কোডটা লিখবো সেই কোডটা যখন সেভ করবো আমরা বলছি কী নামে সেভ হবে, .asm, অর্থাৎ এডিটর থেকে যে ফাইলটা বের হবে, মাই ফাইল নাম দেওয়া আছে, মাই ফাইল হইতে হবে এমন কোনো কথা নেই, যেটা খুশি সেটা দিতে পারবো নাম দিয়ে, .asm অবশ্যই হইতে হবে। তারপরে .asm ফাইলটাকে কোথায় দিব, অ্যাসেম্বলার প্রোগ্রামে দিব। অ্যাসেম্বলার প্রোগ্রামে দিলে আমরা কি বলছিলাম যে দুইটা ফাইল বের হবে, একটা হবে হচ্ছে যে অবজেক্ট ফাইল, আরেকটা বের হবে লিস্ট ফাইল। আচ্ছা, তারপরে কি লিঙ্কার প্রোগ্রামে দিব কি অবজেক্ট ফাইল দিব আর আদার অবজেক্ট ফাইল। হ্যাঁ, আমি বলছিলাম যে শুধু আমাদের সোর্স কোড দিয়ে প্রোগ্রামিং হবে না, আরও অতিরিক্ত কিছু অবজেক্ট ফাইলের প্রয়োজন পড়ে, সেটা তোমাকে দেওয়ার প্রয়োজন, এটা সফটওয়্যারই করবে, এটা তোমার আমার চিন্তা করার দরকার নাই। যেই সফটওয়্যার আমরা কাজ করব ওই সফটওয়্যার এই অবজেক্ট ফাইলগুলোকে এটার মধ্যে ইনসার্ট করে দেবে লিঙ্কারে। কেমন? লিঙ্কার প্রোগ্রামে কি হবে, এইগুলোকে এগুলো একসাথে মিশায়ে কি তৈরি করবে, এবিএস ফাইল তৈরি করবে, অ্যাবসলিউট ফাইল তৈরি করবে। কেমন? তো অ্যাবসলিউট ফাইলটা এটা আবার কোথায় দিতে হবে, ওএস প্রোগ্রামে এটা দিতে হবে, মানে এটা আরেকটা সফটওয়্যার ওপেন হবে, সেই এবিএস ফাইলটাকে নিয়ে কি করবে, হেক্সা ফাইলে তৈরি করবে। কেমন? তো এটা হচ্ছে প্রসেস, কাজের প্রসেস। তো তোমাদের টেনশন, বারবার বলতেছি, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, সম্পূর্ণ কাজটা শুধু এই যে এই সফটওয়্যারে বসে আমরা করবো, এডিটর প্রোগ্রাম। এখানে যে আইডিই আছে এখানে লিখে একটা মাউসে ক্লিক করব, এই সব কাজ, একটা দুইটা তিনটা যত কাজ আছে সব হয়ে যাবে, হয়ে আমাদের সরাসরি এই হেক্সা ফাইলটা তৈরি করে দিবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা অনেক দূর এগিয়ে গেছি। তোমাদেরকে বলছিলাম প্রশ্নের উত্তর দিব, তো কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখি। তোমরা তো অনলাইনে কোশ্চেন করো না, খালি দুষ্টামি করো। আচ্ছা, ঠিক আছে, কারো কোশ্চেন নাই, তাহলে চলো আবার। আচ্ছা, এখন যে টপিকটা, সেই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা তোমাদের জীবনে অনেক কাজে লাগবে। কেমন? একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এই টপিকটা। তো এখানে দেখো কি আছে, মাইক্রোকন্ট্রোলারে বিদ্যুৎ প্রয়োগের পর ধাপে ধাপে কাজের বর্ণনা। তো এটা তোমাদের বইয়ে কিন্তু অন্যভাবে আছে, তোমাদের বইয়েতে একটা প্রোগ্রাম রান করে, সেটা হচ্ছে কি থিওরি আকারে লিখে দিয়ে দিছে। তো আমিও তো ছাত্র, আমি দেখলাম যে আসলে এই জিনিসটা লিখে বোঝা যায় না, রিয়েলাইজ করা যায় না। সেজন্য তোমাদের জন্য আমি অনলাইনে সার্চ করে আমি একটা ভিডিও পেয়েছি, সেটা তোমাদেরকে উপস্থাপন করতেছি। তো ভিডিওটা আসলে আমি তৈরি করি না, এটা আমার ক্রেডিট না, এটা অন্যজনের। আমি হচ্ছে তোমাদেরকে এটা কি এক্সপ্লেন করে দেখাচ্ছি শুধু, কেমন, এবং আশা করি তোমরা বুঝতে পারবা। তো চলো শুরু করি।
তো এখানে কি দেখবো আমরা দেখবো হচ্ছে ফেস, ডিকোড, এক্সিকিউশন। অর্থাৎ এটা তোমরা স্যাপে পড়ে আসছো অলরেডি, তাই না? ফেস সাইকেল, ডিকোড করা, এক্সিকিউশন করা। তো এই মাধ্যমে আমরা কি মাইক্রোকন্ট্রোলার কীভাবে কাজ করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব, কেমন? তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো একটা যোগ অপারেশন করা, প্লাস। অর্থাৎ এখানে দেখতে পারতেছো এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, কেমন? দুইটাকে যোগ করব, যোগ করে কোথায় রাখবো? জেডে রাখবো, জেড একটা ভেরিয়েবল। এটা কীভাবে লেখা? এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা, এটা তো আমি বুঝি, তাই না? এখানে এক্স এবং ওয়াই দুইটা যোগ করব, যোগ করে কোথায় রাখবো? জেডে রাখবো। এটা আমি বুঝতে পারতেছি, নর্মাল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এই জিনিসটাই আমরা কি করব, যে এই যে এখন তো আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখবো না, এখন লিখবো কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই কাজটা করতে গেলে দেখো 3টা লাইন লিখতে হচ্ছে। এখানে একটা লাইন দেখো, প্রথমে কি লিখতে হবে? লোড। লোড মানে হচ্ছে যে লোড করা, কোথায়? অ্যাকুমুলেটরে 10 মানে 10 নম্বর মেমোরি, 10 নম্বর লোকেশন থেকে তথ্য লোড করব অ্যাকুমুলেটরে। তারপরে দেখো অ্যাড 11 মানে মেমোরির 11 নম্বর যে লোকেশন আছে সেই লোকেশনের তথ্য ওই যে অ্যাকুমুলেটরে একটু আগে নিয়ে এসেছিলাম তথ্য, সেটা একসাথে যোগ করব। অ্যাকুমুলেটরে 10 নম্বর লোকেশনের যে তথ্য নিয়েছিলাম সেটার সাথে 11 নম্বর লোকেশনের তথ্য যোগ করব। যোগ করে কি করব? স্টোর করব। কোথায়? ওই যে রেজাল্টটা কোথায় যোগ করব? 12 নম্বর লোকেশনে, কেমন? তাহলে এই জিনিসটাই এই জিনিসটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এই ইয়েতে যখন করব, মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজে করব, তখন এমন হয়। তো এই দেখো একটু এখানে দেখো অ্যাসেম্বল কোড, একটু এইটা কি? এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর এটা কি? অবজেক্ট কোড। এই কোডটা কীভাবে হইলো? এই যে লোড, এই লোডের একটা কি হয়? লোডের একটা অপারেশন কোড আছে, সেই কোডটা হচ্ছে এটা। অ্যাডের একটা অপারেশন কোড আছে, অপ কোড, সেটা হচ্ছে এটা। স্টোরের একটা অপারেশন কোড আছে, সেটা হচ্ছে এটা। আর এখানে যেটা দেখতেছো এই যে 10, এটা 10 নম্বর লোকেশনটা বাইনারিতে জাস্ট, এই যে বাইনারি, তুমি 10কে যদি বাইনারিতে রূপান্তর করো তাহলে কি হয়ে যায়? 1010, কেমন? তারপর অ্যাড 11 নম্বর লোকেশন, দেখো এটা 1011, এটা 11, 11-এর বাইনারি, এগুলো বাইনারি, জাস্ট বাইনারি। আর এইগুলো হচ্ছে এই লোড, অ্যাড, স্টোর, এগুলোর কি? অপ কোড। আচ্ছা, তারপরে যাই। এখানে দেখো এটা একটা কি? এটা একটা প্রসেসর, কেমন? এটা একটা প্রসেসর। তো এই প্রসেসরের মাধ্যমে হচ্ছে আমরা এই কাজটাকে সম্পন্ন করব, যে অপারেশনটা আমরা করতেছি সেই অপারেশনটা সম্পন্ন করব। তাহলে এই অপারেশনটা সম্পন্ন করার জন্য এখানে দেখো কি কি অংশ আছে। এখানে একটা প্রোগ্রাম কাউন্টার আছে, এখানে একটা কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার আছে, এখানে একটা মেমোরি অ্যাড্রেস রেজিস্টার আছে, এখানে একটা মেমোরি ডেটা রেজিস্টার আছে, কেমন? তো এগুলো স্যাপে যে ধরনের ছিল সেই ধরনেরই। আর এখানে এটা একটা মেমোরি, কেমন? এই মেমোরিতে এখানে কি দেখো, এই যে ইনস্ট্রাকশন যেগুলো আমরা কথা বলছিলাম এগুলো লোড হয়ে আছে এখানে। এই যে 101 নম্বর লোকেশনে অ্যাড 11, 102 নম্বর লোকেশনে স্টোর 12, আর 100 নম্বর লোকেশনে লোড 10। ওই যে কোডটা আমরা লিখলাম সেই কোডটা এখানে কি? স্টোর হয়ে আছে, কেমন? সেই কোডটা এখানে স্টোর হয়ে আছে। আর এখানে কি কি আছে? এটা একটা কন্ট্রোল ইউনিট, এটা হচ্ছে অ্যাকুমুলেটর, এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, কেমন? এআইএলইউ, এও হচ্ছে ওই গাণিতিক অপারেশনগুলো সম্পন্ন করবে। তো এই কাজটা আমরা কিভাবে করব, কিভাবে এই কাজটা অপারেশনটা সম্পন্ন করব, সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে হচ্ছে যে মাইক্রোকন্ট্রোলারে বিদ্যুৎ দেওয়ার পরে এটা কাজটা কীভাবে হয় সেটা তোমরা সহজে বুঝতে পারবা। তো প্রথমেই দেখো এখানে কি? প্রোগ্রাম কাউন্টার, তাই না? প্রোগ্রাম কাউন্টারে কী করে? প্রোগ্রামের হিসাব রাখে। তাহলে এখন প্রোগ্রামের হিসাব রাখবে। প্রোগ্রামটা শুরু হবে কোথা থেকে? আমাদের দেখো এই যে আমাদের কোডটা লোড হয়ে আছে কোথায়? 100 নম্বর লোকেশনে কোডটা লোড হয়ে আছে, তাই না? তো প্রথম এখানে কি? লোড 10। তাহলে আমাদের প্রোগ্রামটা শুরুই হবে প্রোগ্রাম মেমোরির 100 নম্বর লোকেশন থেকে। তাহলে এখানে প্রোগ্রাম কাউন্টারে সে কত দেখাচ্ছে? এখানে 100 দেখাচ্ছে। তাহলে প্রোগ্রাম কাউন্টারে এখানে 100 দেওয়া আছে। আচ্ছা, তো তারপরে এখানে আরেকটা আছে কি? কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার। এখানে যে ইনস্ট্রাকশনটা এখন লোড হবে সেই ইনস্ট্রাকশনের কাজ হবে। আর এটা হচ্ছে কি? মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এখন দেখো প্রোগ্রাম কাউন্টার ভ্যালু কোথায় গেল? মারে চলে গেল, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে চলে গেল। তো মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাজ কি? এই যে প্রোগ্রাম কাউন্টার 100 ছিল,
সে মেমোরিতে 100 নম্বর লোকেশন পাঠিয়ে দিছে, সেখান থেকে ও এখন কোথায় যাবে, এই যে 100 নম্বর লোকেশনে চলে যাবে। ইনস্ট্রাকশন এখান থেকে এখানে দেখো ইনস্ট্রাকশন আছে, তাই না? এখানে ইনস্ট্রাকশন আছে কত, লোড 10। এই ইনস্ট্রাকশনটা কোথায় যাবে, মেমোরি ডাটা রেজিস্টারে লোড হয়ে গেল। এই ইনস্ট্রাকশনটা এখান থেকে মেমোরি ডাটা রেজিস্টারে লোড হয়ে আসতেছে ইনস্ট্রাকশনটা। আচ্ছা, তারপরে দেখো কি হচ্ছে, এখান থেকে এটা কোথায় গেল, কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারে। দেখো কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারে চলে গেছে, এই মেমোরি ডাটা রেজিস্টার থেকে এই ইনস্ট্রাকশনটা কোথায় গেল, কারেন্ট ইনস্ট্রাকশন, অর্থাৎ এটা নিয়ে আমি এখন কাজ করব। আর সাথে সাথে কি হয়ে গেছে, প্রোগ্রাম কাউন্টারের মান 1 বৃদ্ধি পেয়ে গেছে। আগে ছিল কত, 100 ছিল, অর্থাৎ পরবর্তীতে সে কোন লাইনের কাজ করবে সেটা কিন্তু সে ইনক্রিমেন্ট করে রাখছে, যে পরে কাজ করবে কি 101-এ, সেজন্য সে এটা 101 করে ফেলছে, কেমন? আর এখানে যে ইনস্ট্রাকশনটা ছিল সেই ইনস্ট্রাকশনটা কোথায় নিয়ে গেছে, কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারে লোড করে নিয়ে গেছে। তো কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে তথ্যটা এবার কি করতেছে, কন্ট্রোল ইউনিটে চলে গেছে। কন্ট্রোল ইউনিট এই ইনস্ট্রাকশনটা কি করবে, ডিকোড করবে। কন্ট্রোল ইউনিট এই ইনস্ট্রাকশনটা ডিকোড করে সে বুঝতে পারবে যে আমার র্যামের কোথায় 10 নম্বর লোকেশনে যেতে হবে। 10 নম্বর লোকেশনে গিয়ে ওখান থেকে যেই ডেটা আছে সেই ডেটাকে আমার লোড করতে হবে। লোড কোথায় করে, লোড তো অ্যাকুমুলেটরে করে, তোমরা জানো। তো এখন দেখো কি করলো, সে 10টা লোড করে দিল মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে। এই রেজিস্টারের কাজে কি, মেমোরি সিলেক্ট করা। ওই যে 10 নম্বর সিলেক্ট করে ফেলছে। তাহলে 10 নম্বর সিলেক্ট করে এখানে কত পেলো, ভ্যালু 2। এই 2টা কোথায় চলে আসবে, মেমোরি ডাটা রেজিস্টারে। এটা এমডিআর, ওর কাজই হচ্ছে ডেটা নেওয়া। এই ও কি করলো, ডাটাটা কোথায় পাঠিয়ে দিল, অ্যাকুমুলেটরে পাঠিয়ে দিল, কেমন? ডাটাটা অ্যাকুমুলেটরে পাঠিয়ে দিল। এখান থেকে দেখো 10 নম্বর লোকেশনের 2টা মেমোরি ডাটা রেজিস্টারে এখানে চলে আসছে। তাহলে একটা কাজ শেষ হলো। এরপরে কত, 101, তাই না? প্রোগ্রাম কাউন্টার তো হিসাব রাখতেছে, এরপরে কাজ হবে 101। 101টা কোথায় নিয়ে গেলো, এই যে মার মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে। তাহলে 101 সিলেক্ট হলো। 101-এ কী আছে, অ্যাড 11। তাহলে এখান থেকে এই যে কোডটা, ইনস্ট্রাকশনটা, সেটা লোড হইলো কোথায়, এই যে মেমোরি ডাটা রেজিস্টার। মেমোরি ডাটা রেজিস্টার থেকে কোথায় চলে গেলো, কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার। আর সাথে সাথে কি, প্রোগ্রাম কাউন্টারের মান 1 বাড়ায় রাখলো। মানে পরবর্তীতে তো আমাকে এরপরের লোকেশনের কাজ করতে হবে, 102-এর কাজ করতে হবে। সেজন্য সে কী করলো, এই 102 সে ভ্যালুটা 102 করে রাখলো। আর কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারের যেই ইনস্ট্রাকশনটা, সেটা নিয়ে গেলো কোথায়, কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিট এখন ডিকোড করবে। ডিকোড করে সে বুঝতে পারবে যে এখন আমাকে কোথায় যেতে হবে, ও 11 নম্বর লোকেশনে যেতে হবে। সেখান থেকে যে তথ্য আছে সেই তথ্যটা নিয়ে এসে যোগ করতে হবে। তাহলে এই মেমোরি অ্যাক্সেস করার জন্য সেই যে 11, এটা কোথায় দিবে, এই 11 অবশ্যই সে কি মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে নিয়ে আসবে 11 নম্বর লোকেশনটাকে যোগ করার জন্য। সেটা এখানে দেখায় দেয় নাই, সে দেখাবে পরে। সে হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাকুমুলেটর 2টাকে এআইএলইউতে পাঠিয়ে দিল। অ্যাকুমুলেটর তো খালি করে নিতে হবে, নয়তো সে কীভাবে আনবে। অ্যাকুমুলেটর 2টাকে সে এআইএলইউতে পাঠায় খালি করে নিল। তারপরে এখানে মেমোরি রেজিস্টারের ঠিকানা কি দিল, 11 দিল। 11 নম্বর লোকেশনে গেল, সেখান থেকে কি পাইলো, 3টাকে নিয়ে আসলো মেমোরি ডাটা রেজিস্টারে। এই মেমোরি ডাটা রেজিস্টার থেকে এখন কোথায় নিয়ে যাবে, অ্যাকুমুলেটরে। আগের এই যে এই ইনস্ট্রাকশন পাওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাকুমুলেটর আগের 2টাকে কিন্তু সে ট্রান্সফার করে এআইএলইউর বাফারে রেখে দিচ্ছিল, কেমন? এখন কাজ হচ্ছে এখান থেকে 3টাকে নিয়ে আসা। দেখবো একটু পরে 3টাকে নিয়ে আসতেছে। এই দেখো 3টাকে নিয়ে আসছে, কেমন? অ্যাকুমুলেটরে 3টাকে নিয়ে আসছে এখান থেকে। এখন কি করবে, 3 আর 2 যোগ করছে, যোগ করে রেজাল্টটা কত, 5। এই 5টাকে আবার পুনরায় অ্যাকুমুলেটরে কী করবে, সেভ করে দিবে, লোড করে রাখবে অ্যাকুমুলেটরে। এবং এরপরের কাজ কি, এরপরের কাজ কে নির্ধারণ করবে, প্রোগ্রাম কাউন্টার নির্ধারণ করবে যে এরপরের কাজ মানে কোন ইনস্ট্রাকশনের কাজ হবে। 102 নম্বর লোকেশনে যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনের কাজ হবে। এরপরে দেখবা এই কাজটা সম্পূর্ণ করে এই 102 নম্বর লোকেশন অ্যাক্সেস করতে যাবে। দেখো প্রোগ্রাম কাউন্টারে এই যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে 102 লোড করে দিয়েছে। তারপরে কোথায় যাবে, 102 নম্বর লোকেশনে চলে আসবে। এই যে 102 নম্বর লোকেশন, এখান থেকে কি হবে, এখানে সেভ আছে স্টোর 12টাকে আবার মেমোরি ডাটা রেজিস্টারে নিয়ে আসবে। সেখান থেকে কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারে নিয়ে যাবে। কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার নেওয়ার পরে আবার প্রোগ্রাম কাউন্টারের মান কিন্তু 103 করে দিবে। ওর কাজই হচ্ছে 1 বাড়ায় যাওয়া, কেমন? বাড়ায় গেল। তারপরে এখানে স্টোর 12 এটা কোথায়, কন্ট্রোল ইউনিটে যাবে। সেখানে কি হবে, ডিকোড হবে। ডিকোড হওয়ার পরে কন্ট্রোল ইউনিট বুঝতে পারবে এখন কি করতে হবে, অ্যাকুমুলেটরের যে ভ্যালু আছে সেটা কোথায়, 12তে নিতে হবে। তাহলে এর জন্য সে কি মেমোরিকে অ্যাক্সেস করার জন্য মারে 12 লোড করে রাখবে। 12 লোড করে লাগে 12 নাম্বার লোকেশনটা সিলেক্ট হবে। আর এখান থেকে অ্যাকুমুলেটর থেকে রেজাল্টটা
মেমোরি ডাটা রেজিস্টার হয়ে কোথায় যাবে, 12তে যে সেভ হয়ে যাবে। তাহলে এর মাধ্যমে কি আমার একটা যোগ অপারেশন সম্পন্ন হইলো। তো এটা দিয়ে তোমাদের হচ্ছে আমি কি ভিজুয়ালি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে একটা কম্পিউটারের প্রসেসর কীভাবে কাজ করে। তো মাইক্রোকন্ট্রোলারে বিদ্যুৎ দেওয়ার পরে এরকমই হবে যে প্রোগ্রাম মেমোরির এখানে যদি আমরা কাজ শুরু করছি কত 100, তাই না? তুমি যদি 100 নম্বর লোকেশনে প্রোগ্রামটা সেভ না করে, তুমি যদি এই যে উপরে কত আছে 14, 13 এরকম করে কত শূন্য আছে, তুমি যদি সেই 0 নম্বর লোকেশনে যে প্রোগ্রাম সেভ করো তাহলে সেই 0 থেকেই শুরু হবে। আর 100 নম্বর লোকেশনে সেভ করার জন্য কিন্তু আমাদের একটা উপায় আছে, তাই না? সেই উপায়টা কিন্তু আমি আলোচনা করে ফেলছি, এটা তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা বের করবা খুঁজে যে আমি কি করে এই 100 নম্বর লোকেশন থেকে কোডটা সেভ করলাম এবং আমি কি করলে এটাকে 200 নম্বর লোকেশনে সেভ করতে পারি। কেমন? এটা তোমাদের সবার বাড়ির কাজ। তো 5.8 এটা একটা সিম্পল প্রোগ্রাম, সাধারণ প্রোগ্রাম। কেমন হয় চেহারা এখন তো আমরা প্রোগ্রামিং করবো না, এটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামগুলো কেমন হয়। তো এখানে দেখতেছ যে এখানে মুভ P1 পোর্ট 1-এ একটা ডাটা পাঠাবো, তারপরে মুভ R0 এই একটা ডাটা পাঠাবো, রেজিস্টার একটা ডাটা পাঠাবো, তারপর একটা কি ডিলে কল করব। কেমন? এটা একটা সাবরুটিন, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত করবো। এটা একটা ডিলে সাবরুটিন, এই সাবরুটিনটা এখানে লেখা আছে। তাহলে আমরা এই সাবরুটিনটাকে কল করব, তারপরে আবার পোর্টে অন্যরকম একটা ডাটা পাঠাবো। এখানে একটা প্যাটার্ন ছিল কি 101010, আর এখন পাঠাবো কি 010101। তারপরে আবার R0-তে একটা ভ্যালু লুট করব, এগুলো বাইনারিতে লেখা। কেমন? লাস্টে বি মানে বাইনারি। তারপরে একটা সাবরুটিন কল করব, একল ডিলে 250 মিলিসেকেন্ড, এই 250 মিলিসেকেন্ডের সাবরুটিনটা কল করব। আবার কি করব? শর্ট জাম্প করব কোথায়? স্টার্টে। তাহলে এটা একটা প্রোগ্রাম, সিম্পল প্রোগ্রাম। এখন এটা তোমরা না বুঝলেও সমস্যা নাই, তোমাদেরকে কি সাধারণ প্রোগ্রামটা দেখাচ্ছি, স্ট্রাকচারটা কেমন হয়। কেমন? তাহলে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, আমরা রান করলে কেমন হবে সেটা চলো দেখি। এখন এই প্রোগ্রামটা তৈরি করি, এটা একটা মাইক্রোকন্ট্রোলার। কেমন? এটা সিমুলেশন প্রোগ্রাম, সিমুলেট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওই প্রোগ্রামটা একটু আগে যে প্রোগ্রামটা তোমরা দেখছো, ওই প্রোগ্রামটায় যদি আমরা লুট করি এই মাইক্রোকন্ট্রোলারে, তাহলে এই মাইক্রোকন্ট্রোলারটা এমন অ্যানিমেশন করবে। পোর্ট 1-এ দেখো ডাটা পাঠাচ্ছে, পোর্ট 1-এ কেমন ডাটা পাঠাচ্ছে দেখো। এখানে একটু জুম করে দেখাচ্ছি যে এই দেখো একবার হচ্ছে 0101, আরেকবার কি 1010। কেমন? লাল দিয়ে 1, ওই যে 1, এখন 0101, এখন 1010। তাহলে 01011010 এরকম পাঠাইলে কি হয়? এই বাতিগুলো দেখো বিভিন্ন প্যাটার্নে কি জ্বলতেছে। তাহলে এটা একটা সিম্পল একটা অ্যানিমেশন প্রোগ্রাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন ক্লাসও শেষ হয়ে গেছে, সময় কম। আমি আসলে প্রতিদিনই 2-4 মিনিট বেশি করে ফেলতেছি, এর জন্য সরি। আসলে কথা বলতে যায়, মানে টপিকগুলো বিস্তারিত বলতে যায় সময়টা একটু বেশি লেগে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। আমাদের বাংলাদেশের অবস্থা পর্যায়ক্রমে উন্নত হচ্ছে, আমরা আশা করতেছি অতি দ্রুতই ক্লাসে ফিরতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।